হ্যালো, আমি সুদর্শন ভূঁইয়া, তোমাদের ফিজিক্স এক্সপার্ট। তোমরা দেখছো সায়েন্স এজেস ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে সায়েন্স এজেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদেরই চ্যানেল, তোমাদেরই বন্ধু, তোমাদেরই সমস্যার সমাধান, বিশেষ করে যারা সায়েন্সে পড়ছো তাদের জন্য। ওকে, তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি ফ্রিকশন এমসিকিউ। ওকে, তো আমরা চেষ্টা করব এখানে প্রায় 35টার উপরে কোশ্চেন অ্যাটেম্প্ট করার, এবং আমি যতদূর পারবো তোমাদেরকে শর্ট মেথডে, মানে যাতে পরীক্ষাতে এমসিকিউ সলভ করতে সহজে হয় বা সহজে যাতে তোমরা সলভ করতে পারো, সেই ভিত্তিতে কিছু করার চেষ্টা করব। ডেটাতে বেশি ধ্যান দিও না, ডেটা পরীক্ষাতে ভালোই আসবে, কোনো উটপাটাং বা খারাপ ডেটা দেবে না। সেই ডেটাগুলো দেবে যেগুলো ক্যালকুলেশন করতে সহজ হবে বা থিওরিটিক্যাল। তো আমরা সেই ভিত্তিতে আজকে এটা পড়তে চলেছি। হ্যাঁ, সেই ভিত্তিতে তোমাদেরকে আমি বলবো যে তোমরা নিজেরা প্রথমে একবার ট্রাই করো, এবং নিজেরা ট্রাই করার পরে যখন না পারবে তখন আমার সলিউশনটা দেখো। ওকে, তো অ্যাকচুয়ালি শুরুতে আমার মনে হয় কোশ্চেন করে করে যাওয়ার আগে আমাকে এই চ্যাপ্টারের যে ফর্মুলা শিট যেটা হয় আর কি, অর্থাৎ যে ফর্মুলার উপরে বেশ করে আমাদের সমস্ত চ্যাপ্টারটার নিউমেরিক্যালসগুলো চলতে থাকবে, সেই ফর্মুলাগুলো আমরা একবার ছোট্ট সহজে লিখে নিই। ওকে, আমরা জানি ঘর্ষণ বল F সমান হয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়াটা সাধারণত হয় যদি এম ভরের বস্তুর ওয়েটের হিসেবে হয় তাহলে মিউ এম জি হয়, এখানে মিউ মাল্টিপ্লাই করার পরে, নইলে যে ফোর্সের কথা বলা থাকবে সেই ফোর্স, লম্ব প্রতিক্রিয়ার জন্য ফোর্স। তাহলে এখান থেকে মিউ সমান কত হবে এফ বাই এন। তাহলে এটা একটা ফর্মুলা, তার করেসপন্ডিং এটা তার করেসপন্ডিং, অর্থাৎ এটা একটা সিঙ্গেল ফর্মুলা। এবারে যেটা করব, দেখো যদি এটা স্ট্যাটিক ফ্রিকশন হয় তাহলে এটা এফএস ম্যাক্স হবে কত, এফএস ম্যাক্স হবে মিউ এস ইন্টু এন। যদি কাইনেটিক ফ্রিকশন হয় তখন হবে এফ কে, তখন ম্যাক্সিমামের কোনো গল্পই নেই, মিউ কে ইন্টু এন। এবারে একটা কথা বলে দেওয়া ভালো, এফ এস আর এফ কে এর মধ্যে এফ এস সর্বদাই বেশি হয়, ঠিক আছে। আর এটা গেল একটা ফর্মুলা, এটা ধরো 2 নম্বর ফর্মুলা। আর যদি নিউমেরিক্যাল করার সময় যদি এফএস বা এফকে কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে যাহাই এফএস তাহাই মিউকে। যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা অনুযায়ী খাটবে। ওকে, ব্যাস, আমরা এগুলোকে নিয়ে কাজ করব। আর কি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, সেটা ছিল মিউ সমান ট্যান ফাই, যেটাই ছিল আবার ট্যান ল্যামডা, অর্থাৎ ফাই সমান ছিল ল্যামডা। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন নর্মাল রিয়াকশন অ্যান্ড রেজাল্টেন্ট রিয়াকশন আর। ওকে, আচ্ছা, এখানে আমরা বইতে ফাইটাকে পড়েছি, আমরা ফাইটাকে বা ল্যামডা দিয়ে যে কোনো খুশি একটা দিয়ে লিখতে পারি, অথবা আমরা ট্যান থিটাও পড়েছি, যখন থিটাটা ছিল নততলের অ্যাঙ্গেল, সেটাও পড়েছি, ঠিক আছে। বেশ, এবারে কোনো বডি মনে করো ইনক্লাইন প্লেনে আছে, মানে এরকম অ্যাঙ্গেলেতে রেখেছি, থিটা অ্যাঙ্গেলেতে কোনো বডিকে রেখেছি, তার ক্ষেত্রে যখন মুভিং নিচের দিকে মুভ করবে, মানে এইভাবে যখন যেতে চাইবে, তখন যে অ্যাক্সেলারেশনটা হয় সেটা হয় জি সাইন থিটা মাইনাস মিউ
কস থিটা। এটা কখন? যখন ডাউনওয়ার্ড। যখন উপরের দিকে হবে তখন কি হবে না, এ সমান জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা, একটা প্লাস এসে যাবে। আর আমরা এইটাকে যদি ফাই না করি, এখানে আমি একটু মুছে দিচ্ছি এই জায়গাটাকে, আমরা ল্যামডাটাকে যদি ফ্রিকশন অ্যাঙ্গেল বলি তাহলে এটা ট্যান থিটা লিখতে পারি, আর এখানে তারই করসপন্ডিং আমরা লিখতে পারি এটাকে থিটা, যেখানে এই থিটাটা তোমার আমি বলতে পারি যখন ঠিক স্লাইড করতে স্টার্ট করবে, ওকে, তখন মিউটা ট্যান থিটার সাথে সমান হবে। তাহলে এটা একটা ফর্মুলা। আচ্ছা, আমি যদি প্রথমে থিটা ল্যামডাটাকে, এই ল্যামডা আর ফাইকে আলাদা ধরে নিয়েছিলাম, কিন্তু ফাই আর ল্যামডাটাকে আমরা সাধারণত একই ধরি, এটা ফাইও ধরে, কেউ কেউ ল্যামডা ধরে, ওকে। তো আমরা থিটা আর ফাই নিয়ে কাজ করবো। থিটা হচ্ছে এই নততলে থাকাকালীন যে কোণটা, আর ফাইটা হচ্ছে ঘর্ষণ, এই ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ, ওকে। এবারে যদি নততলে না থেকে কোনো হরাইজন্টালে থাকে তাহলে কি হবে ফর্মুলা, আমরা সেটাও দেখে নিই। কোনো মনে করো বডি হরাইজন্টালে আছে, দিয়ে মুভ করছে, তখন কত হবে তার অ্যাক্সেলারেশন, সেটা হবে এফ মাইনাস মিউ এম জি বাই এম, এটা হবে, ঠিক আছে। এবারে যদি রোলিং বলে আর স্লাইডিং বলে তাহলে কি বুঝবো না, যদি রোলিং বলে তাহলে বলবো এটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, কোনো ওয়ার্ক হচ্ছে না। যদি স্লাইডিং বলে তাহলে বলবো ফ্রিকশন কাইনেটিক কাজ করছে এবং কাজটা হবে নেগেটিভ ওয়ার্ক, ওকে। এগুলো সব অ্যাডভান্স লেভেলের, একটু বলে রাখছি, তোমাদের করতে সুবিধে হবে। এবং আমরা যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হরাইজন্টাল সারফেসে যাওয়ার সময়, হরাইজন্টাল সারফেসে যখন যাই তখন যে অ্যাক্সিলারেশন বা যে অ্যাকচুয়ালি ডিসিলারেশন হয় আর কি, সেটা হয় জি এর মিউ টাইমস, অর্থাৎ এম এক্স ইকুয়াল টু মিউ ইন্টু জি। আর যদি সার্কুলার মোশন হয়, মানে স্পেশাল করে যদি ব্যাঙ্কিং রোড হয় বা ব্যাঙ্কড কার্ভ, হ্যাঁ, উইদাউট স্লিপিং, যদি স্লিপ না করে তাহলে ভি ম্যাক্স, যে ম্যাক্সিমাম স্পিডটা হয় সেটা হয় মিউ জি আর, ওকে। এবারে যদি বলি ফ্রিকশনের এগেনস্টে যদি কাজ করতে বলি, অর্থাৎ ওয়ার্ক ডান, আমি লিখে রাখছি, ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন, তখন ডব্লিউটা কত হবে, এফ ইন্টু ডি, যে ডিস্টেন্স যাচ্ছি, এফ মানে মিউ ইন্টু এন, এখানে বল ইন্টু সরণ, এটা বল ইন্টু সরণ, ঠিক আছে। আর যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দিই, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দিই তাহলে কী হবে, রাফ হরাইজন্টাল সারফেসে যদি রায় তাহলে তার একটা ডিসিলারেশন হতে থাকবে, সেই ডিসিলারেশনটাও হবে মিউ ইন্টু জি, ওকে। এবারে যদি ইউ স্পিডে যাতায়াত করতে করতে থেমে যায় তাহলে একটা পার্টিকুলার ডিস্টেন্স ক্রস করে সে থেমে যাবে, সেই ডিস্টেন্সটার ফর্মুলা হয় এস সমান ইউ স্কোয়ার বাই টু জি, হয় আমাদের সাধারণ ক্ষেত্রে, কিন্তু এখানে মিউ ইন্টু জি। এটা গেল আমাদের কতটা ডিস্টেন্স অতিক্রম করে, অর্থাৎ স্টপিং ডিস্টেন্স আমরা লিখতে পারি, এসটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স, ওকে। আচ্ছা, এইটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিপোসও বলতে পারি, তাই তো, তখনও মিউ সমান ট্যান থিটা,
বেশ। আর নিচের দিকে চলাকালীন একটা এটা, আর উপরের দিকে যাওয়াকালীন এটা। এবারে যদি দরকার পড়ে কোনো কিছু করার সময় আমরা ডায়াগ্রাম এঁকে নেব এবং ডায়াগ্রাম এঁকে আমরা কাজ করার চেষ্টা করব। আমি এটা করে দিলাম, আমি এরপরে এটা মুছে দেবো, কারণ এখানেই আমাকে সব প্রবলেমগুলো সলভ করতে হবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, একটু ওয়েট করে যাও আমার সাথে। আর যদি ওয়েট করার সময় না থাকে স্কিপ করতে পারো। আমি তাড়াতাড়ি কেটে দেওয়ার চেষ্টা করছি। আমি এখন ভিডিও রেকর্ড করছি, এখন গান বাজছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ওকে, আমি এগুলো মুছে দিই, তারপরে তোমাদেরকে আমি পড়াচ্ছি। একটু ওয়েট করে যাও কেমন। দেখো, আমাদেরকে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছি সেটাতে আমরা তাহলে যাই একটা একটা করে। দেখো, যখন আমরা দেখব কোনো ক্যালকুলেশন নেই, চট করে করার চেষ্টা করব। ক্যালকুলেশন থাকবে হার্ডলি ম্যাক্সিমাম 1 মিনিট সময় দেবো, কিন্তু আমি তো বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তো হয়তো আমার ক্ষেত্রে একটু সময় লেগে যেতে পারে, তাই না? চলো, তাও যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় করাবো, এবং যাতে বুঝতে পারা যায় সেটাও বড় কথা। বলছি, লম্ব প্রতিক্রিয়া দ্বিগুণ করলে, লম্ব প্রতিক্রিয়া দ্বিগুণ করে দিলাম মানে নর্মাল রিয়াকশান, এটা ইন্ডেক্সটা হয়ে গেল 2n। দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কী হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, অপরিবর্তিত থাকবে, কোনোটিই না। কী হবে না, বলছি একটা জিনিস খেয়াল করো যে ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ, মিউ না নর্মাল রিয়াকশানের উপর ডিপেন্ডই করে না। তাহলে কী হবে? কেন, এটা একটা মেটেরিয়াল প্রপার্টি, তাই না? ঘর্ষণ গুণাঙ্ক মেটেরিয়াল প্রপার্টি। কিসের উপর নির্ভর করে? নেচার অফ দ্য সারফেস। ইন কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে যে সারফেসটা থাকে তার উপরে ডিপেন্ড করে। তাহলে এটা কী হবে? অপরিবর্তিত থাকবে। বেশ, তারপরের কোশ্চেনে চলো। বলছি, চলঘর্ষণ গুণাঙ্ক এবং আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে বড় কোনটি? আমরা এই বলেছিলাম মিউ এস গ্রেটার দেন মিউ কি। ওকে, এবং এবং আমি যদি বলি আবর্ত ঘর্ষণ মানে এখানে কাইনেটিক বা স্লাইডিংয়ের কথা বলেছি, তাহলে মিউ এসটা বড়, এটা আমাদের একটা এখানে হয়ে গেল। বেশ, তারপরের প্রশ্নতে চল। বলছি, একজন সাইকেল আরোহী সামনের চাকায় ব্রেক করলো, মানে দুটো চাকা সাইকেলে, সামনের চাকাটায় ব্রেক করলো। বেশ, কোনটা সঠিক? ঘর্ষণ বল সামনের চাকার উপর পিছনের দিকে ক্রিয়া করবে, ঘর্ষণ বল পিছনের চাকার উপর সামনের দিকে ক্রিয়া করবে, এ এবং বি উভয়, এবং কোনোটি না। কী হবে না? দেখো, ব্রেক করলে তো সাইকেল থামবে, কিছুটা যেতে যেতে থেমে যাবে। তাহলে কী হবে, যখন ব্রেক করব তখন এই রোটেশনটা বন্ধ হতে থাকবে। তাহলে স্লিপ যেমনি করবে তার অপোজিট দিকে সাধারণত ঘর্ষণ বল কাজ করে, এটা আমরা জানি। তাহলে এখানে এই হুইল আর চাকার ধরো যে গ্রাউন্ড, তার মধ্যেখানে রিলেটিভ মোশন আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু সত্যি কথা, ঘর্ষণ বল সামনের চাকার পিছনের দিকে ক্রিয়া করবে, কেন এই তো মুভমেন্ট ছিল, তাহলে পিছনের দিকে কাজ করবে, এটা সত্য। এবারে পিছনের চাকার কী হবে না, সাধারণত দ্বিতীয় চাকাতে কোনো ব্রেক অ্যাপ্লাই করা হয়নি, সুতরাং কোনো ফ্রিকশন ফোর্স নেই, হ্যাঁ না? মানে সামনের দিকে কোনো ফ্রিকশন ফোর্স তো নেই, এটা তো বোঝা যাচ্ছে। কেন, এ পাশেও মুভমেন্ট এমনি,
যতক্ষণ না স্লিপ করে যাচ্ছে ততক্ষণ পিছনের দিকেই কাজ করবে, তাহলে দ্বিতীয়টা ভুল। তাহলে একমাত্র প্রথমেরটা হতে পারে, আর আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে এই চাকাও সামনের দিকে যাচ্ছে না, তাহলে এই চাকা যদি সামনের দিকে যায় এখানেও ঘর্ষণ বল পিছনের দিকে কাজ করবে। কোনো কোনো বই হয়তো এটাকে এ বি উভয়ই করতে পারে। এভাবে ভাবতে পারি যে এখানে ব্রেক দিলাম, এটাও থামবে, তাহলে এটা থামার জন্য স্লিপ না করে কিছুটা ধরো স্লাইড করার চেষ্টা করবে, মানে যখনই চেষ্টা করবে তখন কি হবে, চাকাটা থেমে যেতে চাইবে। তাহলে চাকাটা থেমে যেতে চাইলে কি হবে, অ্যাকচুয়ালি ঘর্ষণ বলটা সামনের দিকে কাজ করবে। ওকে, তো সেটা হতে পারে, বাট যেহেতু এখানে কোনো বল প্রয়োগ করা হচ্ছে নি, এটা সামনের দিকে করবে না, সাধারণত পিছনের দিকেই করবে। ঠিক আছে, তো এইটা ঠিক হবে না, এটা ঠিক করো। বেশ, এর পরের প্রশ্ন দেখি 4 নম্বর প্রশ্ন কি বলেছি না, অনুভূমিক রাস্তায় একটি গাড়ি এত কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত হলে কতটা দূরত্ব অতিক্রম করবে ন্যূনতম। আমরা এই ফর্মুলা শিখেছি না, এই ফর্মুলা শিখলাম কি, যে এস সমান ভি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ ইন্টু জি, হ্যাঁ না। এবারে যদি বেসিক থেকে করতে চাও, দেখো তোমাকে তো এক্সপ্লেনেশন চাইবে না সেখানে, বেসিক থেকে করতে চাইলে আমি অনেক বলতে পারি, এখানে বসে বসে ফর্মুলাটা কীভাবে এটি হলো আনতে পারি, কিন্তু আমরা যেহেতু ফর্মুলা জানি, এখানে মান আমরা পুট করে দেবো। ভি এর মান 36 কিমি পার আওয়ার, এটাকে প্রথমে করতে হবে মিটার পার সেকেন্ডে, তাহলে এটা মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হয়, 36 ইন্টু 1000/3600 সমান 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার 10 ইন্টু 10 2, মিউ এর মান 0.5, জি এর মান আমরা 10 ধরে নিতে পারি আমাদের সুবিধার্থে, তাহলে আমাদের ক্যালকুলেশন ভালো হবে। তাহলে 10 10 কেটে গেল, 5 দুগুণে 10 হলো, 10 অ্যান্সার হলো, কাছাকাছি 10 মিটার, এটাই হয়ে গেল অ্যান্সার। কেন আমি অলরেডি আগে সূত্রগুলো বলে রেখেছি। তাহলে 4টা আমাদের হয়ে গেল, এবার 5টা চলো, দেখো আমি কতটা করে জায়গা ছেড়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এবারে 5টা কী বলেছি না, হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তু অমসৃণ তলের উপর রাখা আছে, বস্তুটির উপর 200 নিউটন বল প্রযুক্ত হলে বস্তুটি 2 সেকেন্ড সময়ে 5 মিটার গতি লাভ করে, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মান কত, মানে মিউটা চেয়েছে। এম দেয়া আছে 20 কেজি, লিখে ফেলো। কত ফোর্স অ্যাপ্লাই করছি, 200 নিউটন, লিখে ফেলো। কত ভেলোসিটি পেচ্ছি, 5 মিটার পার সেকেন্ড পাচ্ছি। টাইম কত লাগছে, 2 সেকেন্ড লাগছে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক আছে মানে রাফ সারফেস, এই যে আগেই বলা আছে অমসৃণ তল, কোনো সমস্যা নেই। জি এর মান আমাদের ফর্মুলা অনুযায়ী 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডেটা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে কী বার করতে বলেছে, মিউ এর মান বার করতে বলেছে। তাহলে মিউ বার করার জন্য কী করতে হবে না, ওর একটা ফাইনাল ভেলোসিটি লাগবে, তাহলে ভি সমান ইউ প্লাস এ ইন্টু টি হয়। এবার ইনিশিয়াল ভেলোসিটি 0, এই বেগটা লাভ করেছি, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এ কত আমরা জানি না, টি কত কিন্তু আমরা জানি 2, তাহলে এর মান কত হবে, 5/2 সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ত্বরণ পেয়ে গেছি। এইবারে আমরা কি জানি, তাহলে ফোর্সটা কত পড়ছে, এম ইন্টু, আচ্ছা এমনি একটা ফোর্স দিচ্ছি, এমনি একটা বডিকে আঁকার চেষ্টা করো, এমনি একটা ফোর্স দিচ্ছি এমনি, হ্যাঁ না, আর এই ত্বরণের জন্য যে ফোর্সটা পড়বে সেটা কত, এম ইন্টু এ, এম এর মান কত 20 ইন্টু 2.5, তাহলে এটা 50 নিউটন।
তাহলে বলো একটা বস্তুর উপরে 50 নিউটন বল পড়ছে না, 200 হলে এত হয়, তাহলে 50 এমনি পড়ছে, হ্যাঁ না? অ্যাপ্লাইড হচ্ছে কত? অ্যাপ্লাইড হচ্ছে কত? 200। আর দেখতে পাচ্ছি জিনিসটা এই ত্বরণ নিয়ে যাওয়ার পথে তার 50 নিউটন পাচ্ছে সে, তাহলে এপাশে কেউ একটা খেয়ে নিচ্ছে, সে খেয়ে নিচ্ছে, তারা কত তাহলে মনে করি সেটা ঘর্ষণ বল খেয়ে নিচ্ছে, তাহলে অ্যাপ্লাইড এফ অ্যাপ্লাইড মাইনাস এফ সমান নেট, এফ নেট, তাহলে এফ নেট ফোর্স এটা অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে ঘর্ষণ বলটার মান কত হবে? এফ অ্যাপ্লাইড মাইনাস এফ নেট সমান কত হবে? 200 মাইনাস 50 সমান 150 নিউটন ঘর্ষণ বল খেয়ে নিচ্ছে। এবারে আমরা একটা ফর্মুলা জানি, এফ এর মান কত? মিউ ইন্টু এন, তাহলে মিউ এর মান কত হবে? এফ বাই এন, তাই না? এবারে এফ এর মান তোমার জানা আছে 150, এন এর মান কত? এমজি, এম কত? 20, জি এর মান কত? 9.8। এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে? এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে? 2 দিয়ে 0 কেটে দাও। আচ্ছা, এটা যদি 10 হতো 15/20 হতো, মানে হতো 5 দিয়ে কাটলে 5 4 20, 5 3 15, 0.75, 0.75 হচ্ছে অ্যান্সার হবে। এই জায়গাটা দারুণ অঙ্ক কিন্তু। আর এই যে বেগটা পেয়েছি এটা যেন মাথায় থাকে, এই যে 5 মিটার পার সেকেন্ড যে বেগটা পেয়েছি এটা ফাইনাল বেগ। প্রথমে তো স্থলের উপর রাখা আছে স্থির অবস্থাতে, তাহলে প্রথমে u0, এটা ফাইনাল ভেলোসিটি, তাহলে এখানে লিখতে পারো এটা ফাইনাল। আর কি দেওয়া আছে? ইনিশিয়াল ইউ সমান 0, এটাও দেওয়া আছে। তারপরের প্রশ্ন দেখো, 6 প্রশ্ন কি বলেছে না, এম ভর এবং পি ভরবেগ, তাহলে এম হচ্ছে মাস, পি হচ্ছে ভরবেগ, এটি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে চলছে মানে যাচ্ছে, এক্স দূরত্বে থামানো হলে বস্তু এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? বেশ, তাহলে আমরা তো জানি যে কত দূরত্ব যেতে পারে, তার ফর্মুলা আমাদের জানা আছে। বেশ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি একটা কিছু ছিল কিন্তু থামাতে হবে বলেছি, তাহলে ফাইনাল ভেলোসিটি 0, এটা কনফার্ম। মনে করি মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। বেশ, এতেও সমস্যা নেই। তাহলে এবারে আমরা একটা কাজ করতে পারি, যে পি হচ্ছে ভরবেগ, তাহলে এম ইন্টু ইউ, তাহলে ইউটা কত? পি বাই এম, ভেলোসিটিটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি স্কোয়ার সমান ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস 2ax, এটা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী, বা ইউ স্কোয়ার সমান 2ax লিখতে পারি, বা এ সমান লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2x। বেশ, ইউ এর মান কত? পি বাই এম তার হোল স্কোয়ার বাই 2x, তাই তো? তাহলে কী তো কত লিখব? পি স্কোয়ার বাই 2m স্কোয়ার ইন্টু এক্স। এবারে আমরা এ সমান কত জানি? মিউ ইন্টু জি, তাই তো? তাহলে মিউ এর মান কত? এ বাই জি। এর মান আমরা অলরেডি বার করে রেখেছি, পি স্কোয়ার বাই 2m স্কোয়ার এক্স, জি নিচে একটা জি গো, তাহলে এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের মান। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় পড়া অঙ্ক, অনেক অনেক প্রশ্ন দেখবে মানে কোশ্চেন পেপারে দিতেই পারে।
সেটা আগে থেকে তোমাকে দিলাম, মানে আগে থেকে তোমাদেরকে সিরিয়াস সাবধান করে রাখলাম। অনেক অনেক স্কুলেতে এই প্রশ্ন কিন্তু দিয়েছে। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, যারা ভিডিও দেখছো অলরেডি তাদেরকে বলা, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লঞ্চ হয়ে গেছে। যারা ফ্রিতে উইথাউট এনি কস্ট নোটস পিডিএফ আকারেই বলো, মক টেস্ট আকারেই বলো, কোশ্চেন পেপার আকারেই বলো, আর ফিজিক্যাল বুকও বলতে পারো, যাই বলো না কেন, যদি কেউ ইন্টারেস্টেড থাকো, ফিজিক্যাল বুকটাতে টাকা লাগবে, বাকি যেগুলো সব অ্যাকচুয়ালি ভার্চুয়াল মানে ই বুক টাইপের যেগুলো, সেই সব মেটেরিয়ালসগুলো তোমরা কিন্তু ফ্রিতে গিয়ে ডাউনলোড করতে পারো। এবং এবং নেক্সট কথা হচ্ছে, যারা মক দিতে ইচ্ছুক তারা মকও দিতে পারো, এবং সেগুলো ফ্রি অফ কস্ট। হ্যাঁ, যেগুলো পেড হবে সেগুলো খুব মিনিমাম প্র্যাকটিস সেটের জন্য ভ্যালু রাখা হবে, হয়তো বা এক একটা সেটের জন্য 4 থেকে 5 টাকা, মানে এক একটা সিঙ্গেল মক টেস্টের জন্য ম্যাক্সিমাম 10 টাকা হবে, এর বেশি কখনোই না। ওকে, বলে দিলাম। তো ফ্রিতে ডাউনলোড করে নিজের ফোনেতে মাত্র 25 MB একটা অ্যাপ্লিকেশন, এত ডেটা আছে। অনেক ডেটাতে তোমরা খরচ করো গেম বা অন্যান্য কিছুতে, তো 25 MB ডেটা দিয়ে এটা রেখো নিজেদের ফোনেতে। এবং আমরা সব ধীরে ধীরে আপলোড করছি, একটু সময় লাগবে, লঞ্চ হয়ে গেছে। আমি লিঙ্ক দিচ্ছি না ভিডিওতে, তোমরা আমার ভিডিওর যে ডেসক্রিপশান আছে তাতেও পেয়ে যেতে পারো, বা ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশান আছে তাতেও লিঙ্ক পেয়ে যেতে পারো, দেখবে লেখা আছে সেখানে। ওকে, তো সেটাই বলার, যাও যে ফায়দা উঠাও, তোমাদের জন্যই তৈরি করা। অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে কেবলমাত্র আমাদের অফলাইন স্টুডেন্টদের জন্য ছিল প্রথমে, তারপরে ভাবলাম আমরা অনলাইন অফলাইন দুই স্টুডেন্টরা যদি এর লাভ নিতে চায় নেবে, আই হ্যাভ নো ইস্যু, হ্যাঁ না? তো চলো, এটা একটা এখানে ছোটো অ্যানাউন্সমেন্ট ছিল, তো আমি এটা মুছে দিচ্ছি। এবারে আমরা কোশ্চেনটার দিকে রওনা দিচ্ছি। 7 নম্বর কোশ্চেন কী বলছে? 7 নম্বর কোশ্চেন, অনুভূমিক তলের ওপর স্থির অবস্থায় রাখা একটি বস্তু কাঠের ব্লকের মধ্যে 5 কেজি ভরের একটি স্থির অবস্থায় বস্তু রাখা আছে, এটি 50 গ্রামের গুলি ছোড়া হলো। বেশ, ব্লক এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। গুলিটি ছোঁড়ার পর ব্লকটির মধ্যে গুলিটি প্রবেশ করায় ব্লকটি 5 মিটার দূরে সরে গেল। তাহলে কাঠের ব্লক একটা রেখেছি এখানে, একটা বন্দুক থেকে গুলি ছুড়ছি, ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে 0.2, ব্লকটার মধ্যে গুলিটা প্রবেশ করলো এবং 5 মিটার দূরে সরে গেল। তাহলে গুলিটির বেগ কত? অবশ্যই বেগ তো লাগবে, তবেই তো যাবে, সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। তাহলে কি করব, দেখি আমরা কি করতে পারি। দেখো, ব্লকের ভর 50 কেজি, মাস গুলির 50 গ্রাম, 50 কেজি না, সরি 5 কেজি, 50 গ্রাম মাস মানে 0.05 কেজি, মিউ দেয়া আছে 0.2। আচ্ছা, এবারে বলো দেখিনি এই মিউটা মিউ কে না মিউ এস? চলো, ঘর্ষণ গুণাঙ্ক উল্লেখই করে দিয়ে আছে, নইলে আমি জিজ্ঞাসা করতাম এটা মিউ কে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কত ডিস্টেন্স যাচ্ছি? 5 মিটার। দেখো, সব এসআই কনভার্ট করে নিলাম, এটা আমাদের প্রথম কাজ। এবারে আমাদেরকে একটা কাজ করতে হবে না, আমরা একবার এই ছবিটাকে একটু সাইজটা ছোট করে নিই।
ওকে, এবারে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম একবার লাগিয়ে দিই। এম ইন্টু ভি সমান এম প্লাস এম ইন্টু বড় ভি। এটার মানে কি, ফাইনাল ভেলোসিটি যদি গুলি এবং ব্লকটার একসাথে ভি হয়, কম্বাইন্ড ভেলোসিটি যেটাকে বলবো, এবং ভি যদি আমার গুলির ভেলোসিটি হয়, তাহলে এম ভি সমান এম প্লাস এম ইন্টু ভি, এটা হতে পারে। এবারে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জিটা আমরা শিখেছিলাম, ওয়ার্ক ডান, কাইনেটিক এনার্জি, এগুলো সব, তাহলে হাফ এম প্লাস এম ভি স্কোয়ার, সেটা কার সাথে সমান হবে? মিউ এম জি ইন্টু এস, হ্যাঁ না? এটার সাথে সমান হবে। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির সাথে আমরা বল ইন্টু স্মরণ করে দিলাম, বল ইন্টু স্মরণ করে দিলাম। বেশ, এবারে তাহলে হাফ ইন্টু ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি মিউ ইন্টু জি ইন্টু এস, কেন এটা কেটে যাবে, বা ভি স্কোয়ার সমান 2 মিউ জি এস। বেশ, ভি স্কোয়ার সমান আমাদের বেরিয়ে গেল। তাহলে ভি এর মানটা কত হবে? √2 মিউ জি এস। আমাদের মিউ জানা, জি জানা, এস জানা, কম্বাইন্ড ভেলোসিটিটা বেরিয়ে যাবে। মানগুলো পুট করবে, পুট করার পর এটা বেরোবে √19.6 সমান সামথিং, ধরো বেরোবে 4.4 এর কাছাকাছি মিটার পার সেকেন্ড। 4 × 16 সামথিং, 4.5। এবারে এই ভিটা এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, এই ভিটার সাথে আমাদের এই ভর জানা, এখানে ছোটো ভর জানা, এই ভিটা বেরিয়ে চলে আসবে। তাহলে ছোটো ভি এর ফর্মুলা কত হবে? এম প্লাস এম ইন্টু বড় ভি বাই ছোটো এম, হ্যাঁ না? তাহলে আমরা যদি একবারে কাজ করি, 5 প্লাস 0.05 ইন্টু 4.4 বাই 0.05 সমান, এটা গুণ করে দাও, 22.37 37 বাই 0.05। এটার মানটা হয়ে যাবে 447.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গুলির ভেলোসিটিটা হবে এটা। ওকে, বেশ, তাহলে দেখো আমরা এটা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র লাগিয়ে আর ওয়ার্ক ডান বা কৃতকার্যের সাথে কাইনেটিক এনার্জির ফর্মুলা লাগিয়ে দিয়ে আমরা এখান থেকে ভিটা বের করে নিয়েছি। এটা আমাদের একটা কাজ হয়ে গেল। খুব ভালো ভালো কোশ্চেন দেখো রেডি করেছি, যেগুলো সহজ লাগবে মনে হবে সেগুলো আমি কিছু কিছু হোমওয়ার্কে দিয়ে রাখবো, কেন এত তো করানো সম্ভব হবে না, আর যদিও করতে হয় আমাকে হয়তো 2-3টে ভিডিওতে করতে হবে। তাও চেষ্টা করবো সিঙ্গেল ভিডিওতে কভার করা। এবারে কী বলেছি দেখো, 8 নম্বর কোশ্চেন বলছে, ভূপৃষ্ঠে এত মিটার বেগে ধাবমান একটি বস্তু ঘর্ষণজনিত বাধার ফলে এত মিটার গিয়ে থেমে যায়, ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? এটা তো সোজা। দেখো, ইউ জানি 14 মিটার পার সেকেন্ড, ভি জানি 0, এস জানি 50 মিটার, জি জানি 9.8 অথবা 10, যাই বলি না কেন, তোমাকে মিউ চেয়েছি। আমরা একটা ফর্মুলা জানি, এফ সমান মিউ এম জি। এখান থেকে আমরা বার করতে পারি এ সমান মিউ ইন্টু জি। আচ্ছা, এখানে 10 আমাদের ধরা যাবে না, অঙ্কেতে দিয়ে দিয়েছে 9.8। বেশ, তাহলে মিউ সমান কত হবে? এ বাই জি। আমাদের এটা চাই, এটা বার করে নিলেই হয়ে যাবে কাজ।
তাহলে এটা কীভাবে হবে? স্লো হচ্ছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এখান থেকে এটা বার করে নাও, ভি তো আছে না, ভি তো 0, ভি 0, এর ভ্যালু 14 মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস 50, এটা স্কোয়ার, তাহলে এটা সমান হয়ে গেলে এটা হবে এ সমান হবে 14 স্কোয়ার বাই 2 ইন্টু 50 সমান হবে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ না? তাহলে আমাদের এই ফর্মুলা মিউ সমান এ বাই জি, এর ভ্যালু 1.96, জি এর ভ্যালু 9.8, 0.2, তাহলে এটা ঘর্ষণ গুণাঙ্কের মান হয়ে গেল। দেখো ডেটা কিন্তু বলছে এটার ডবল হচ্ছে এটা, তাই দেখো এটা হয়ে গেল, হ্যাঁ না? দশমিক নিয়ে নয় কিন্তু, জাস্ট সংখ্যাতে, তারপরে দশমিকটা আমরা লাগিয়েছি আমাদের সুবিধা মতো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? 5 কেজি ভরের একটি ব্লক টেবিলের উপর বসানো আছে, 8 নিউটন অনুভূমিক বল দিয়ে ব্লকটিকে ঠেলা হচ্ছে, ব্লক এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? সিম্পল, এটাও সিম্পল। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক চাইনি, ঘর্ষণ বলটা কত চেয়েছে, যেখানে মিউ এস দেওয়া আছে, মিউকে দেওয়া আছে, জি দেওয়া আছে। আচ্ছা, এটা একটু অন্য ধরনের, ঘর্ষণ গুণাঙ্ক চাইনি, বলটা চেয়েছে, কোনো সমস্যা নেই, আর করি। লম্ব প্রতিক্রিয়া কত হবে? এম ইন্টু জি, এম মানে 5, জি মানে 10, তাহলে 50 নিউটন লম্ব প্রতিক্রিয়া। বেশ, তাহলে এফ স্ট্যাটিক ম্যাক্সিমাম কত হয়? মিউ এস ইন্টু এন, কত হবে? 50 নিউটন, কাজ শেষ। এবারে এফকে দেওয়া আছে, এফকেটাও কত হবে দেখো, আচ্ছা এটা মান মশা লেখো, 0.3 ইন্টু 50 সমান এটা, তাহলে এফকেটা কত হবে সেটা বার করো। আচ্ছা, ঘর্ষণ বল চেয়েছে না, তাহলে আমরা এফএসটা বার করেছি, এফকেটাও বার করে দিই, মিউ কে ইন্টু এন, মিউকের মান কত? 0.2, এন এর মান কত? 50, তাহলে কত হবে? 10 নিউটন। তাহলে দেখো ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন, স্থিত ঘর্ষণের বল হচ্ছে 15 নিউটন, এই দুটো ভ্যালুই চেয়েছি, হ্যাঁ না? তারপরে কোশ্চেন, আচ্ছা দেখো কারো মনে সন্দেহ হতে পারে স্যার এইগুলো কি পরীক্ষা পড়বে? এইগুলোই পড়বে, এমসিকিউ। এমসিকিউ খুব বড় বড় দিয়ে তো তোমাদেরকে ডিস্টার্ব করবে না, হ্যাঁ কিছু কিছু মাস্টারমশাই আছেন যারা ডিস্টার্ব করতে ইচ্ছুক, তারা করবেন, কিন্তু আমি তাদেরকে ধরছি না, আমি ধরছি যারা সাধারণ মাপিক ভালো প্রশ্ন করতে পারেন এবং যারা স্টুডেন্টদেরকে বেশি ঝামেলাতে না জড়াতে চেয়ে ঠিক স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করেন, যাতে স্টুডেন্ট 30টার মধ্যে 35টার মধ্যে অন্তত 25টা ভালো করে করতে পেরে যায়, বাকি কিছুটা একটু তো টাফ থাকবে, ওটা তো মেরিট চেক করার জন্য থাকে, ওটাতে কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে টার্গেট দিচ্ছি তোমরা 30 করে আসো, 35, তাহলেই চলবে, তাহলেই না। এবারে 10 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছি, 30 কেজি ভরের একটি বস্তু অনুভূমিক মমসৃণ তলে রাখা আছে, বেশ 200 নিউটন বল প্রয়োগ করে বস্তুটি 2 সেকেন্ড পরে স্থির অবস্থায় এসে এত দ্রুতি লাভ করে ঘর্ষণ। সেম কোশ্চেন, এটা হোমওয়ার্কে থাকবে, আগে একটা এরকম কোশ্চেন করে দিয়েছি। ওকে, এটা আমি করবো না, এটা হোমওয়ার্কে করে আমি এই প্রশ্ন কমেন্টেও দিয়ে দেব, কমেন্টে আমাকে অ্যান্সার করে জানাবে, ওকে? পরের প্রশ্নতে চল, 2 কেজি ভরের কোনো ব্লক
অনুভূমিক রাস্তায় রাখা আছি, ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, ব্লকের উপর 6 নিউটন বল প্রয়োগ করে প্রথম সেকেন্ডেই অতিক্রান্ত দূরত্বের মান কত? খুব সুন্দর অঙ্ক। ভি ভি আই। তাহলে এম দেয়া আছে, এটা মিউ দেয়া আছে, এটা অ্যাপ্লাইড ফোর্স দেয়া আছে, এটা। আচ্ছা, একটা কথা বলে দিই, হয়তো অনেকের মনে হতে পারে যে স্যার আপনি ইংরেজিতে বেশিগুলো বলছেন কেন, বাংলাতে তো বলতে পারে। দেখো, ইংলিশটা শিখে রাখলে ভবিষ্যতে তোমাদের কাজে দেবে। আর তার থেকেও বড় কথা কি, জয়েন্ট নিট পড়াতে গিয়ে ইংলিশ তো একটু বলা হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে। তো তোমরাও আস্তে আস্তে করে আমার সাথে অভ্যস্ত হয়ে যাও, শিখে যাও, ডাজন্ট ম্যাটার। ওকে, তো তাহলে কী হয়েছে, এনের মানটা পেয়ে যাবো এম ইন্টু জি, 2 ইন্টু 10। আমরা 10ই ধরে কাজ করছি, হ্যাঁ না, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে ঘর্ষণ বলটা কত হবে, মিউ ইন্টু এন, 0.2 ইন্টু 20 সমান হবে 2 দুগুণে 4, 4 নিউটন। বেশ, তাহলে ঘর্ষণ বল এমনি কাজ করছে এত, ক্রমপ্রতিক্রিয়া এমনি এত, অ্যাপ্লাইড ফোর্স কত, 6 নিউটন, ঘর্ষণ বল কাজ করছে 4 নিউটন। তাহলে অ্যাকচুয়ালি কত ফোর্সে যাচ্ছে, 2 নিউটন বলটা তার মধ্যে পাচ্ছে। তাহলে লিখতে পারি এফ নেট কত, এফ অ্যাপ্লাইড মাইনাস ঘর্ষণ বল সমানই 6 নিউটন মাইনাস 4 নিউটন সমানই 2 নিউটন। তাহলে ত্বরণটা কত হবে, এফ নেট বাই মাস। এফ নেটের ভ্যালুটা কত দেখলাম, 2, মাস হচ্ছে 2, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা সে পেয়ে যাবে। এবারে প্রথম সেকেন্ডে, তাহলে এর সমান কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এ জানি, সময় বলে দিচ্ছি, ইউ জানি, ইউ কত, স্থির অবস্থায় আছে না, তাহলে 0, তাহলে হাফ, এর মান কত 1, টি স্কোয়ারের মান কত, প্রথম সেকেন্ড 1 স্কোয়ার, তাহলে 1 2 মানে 0.5 মিটার। অ্যান্সার হয়ে গেল। যদি 2 সেকেন্ড 3 সেকেন্ডে বলে মান বাস করে দেবে, সেরকমই বেরোবে। আচ্ছা, এটা গাড়ি পূর্ব দিকে সোজা রাস্তা বরাবর সমতলে গতিশীল, মানে এই বরাবর যাচ্ছে। গাড়ি টায়ার এবং ঘর্ষণের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে দেয়া আছে এখানে, গাড়িটির সর্বাধিক ত্বরণ হবে মিউজি, ঘর্ষণ বল টায়ারের উপর পূর্ব দিকে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। এটা হবে, এটা তো আমরা একটু আগে ফর্মুলাতে শিখেছি, এটাই হবে। ঘর্ষণ বল পূর্ব দিকে কাজ করবে না, পশ্চিম দিকে কাজ করবে, এটা তো পিছলে চলে যাবে। হ্যাঁ না, দেখো একটা জিনিস খেয়াল করো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যাচ্ছে কি, সমতলে বলছি না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যাচ্ছে। তাহলে নেট ফোর্স একটা অ্যাপ্লাই করছি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, পিছলেও যাচ্ছে না, তাহলে ঘর্ষণ বল টায়ারের উপর পূর্ব দিকে কাজ করবে। মনে করো এই তো চাকা যাচ্ছে, হ্যাঁ না, এমনি গতিশীল, তাহলে সামনের দিকেই চলবে, ঘর্ষণ বলটা সামনের দিকে, এটাও ঠিক, দুইটাও ঠিক, এ এবং বি উভয়ই ঠিক। আর অপশন দিইনি, সি বা ডি দিলে কি হতো দেখতাম, এখন এ আর বি ঠিক। তেরোটাতে দেখো,
হ্যাঁ না? এটি এম ভরের ব্লক টেবিলের উপর স্থির অবস্থায় আছে, টেবিলের মধ্যে ঘর্ষণ কমে গেলে সর্বনিম্ন যে বলের জন্য গতিশীল হবে। দেখো এফ মিনিমাম সেটা যদি ঘর্ষণ বলের সাথে সমান হয়ে যায় তাহলেই আমাদের ওটা চলতে শুরু করে দেবে, তাহলে এফ সমান মিউএন, এটা মিউএন হবে। এখন প্রশ্ন দেখো, টেবিলটাতে যে রাখা আছে এটা অনুভূমিক তলে আছে নাকি না অ্যাঙ্গেল করে আছে সেটা বলা নেই। যদি একটা অ্যাঙ্গেল থাকতো সেটা কত হতো, এখানে একটা cos θ গুণ হয়ে যেত, তখন হতো এটা মিউ এমজি cos θ, এটা গুণ হয়ে যেত, হ্যাঁ না? চোদ্দোটা দেখো, কোনো ব্যক্তি 1 কেজি ভার ওজনের একটি বই 2 হাতে চেপে ধরে আছে, তাহলে এটা একটা বই, এটা একটা বই, এটাকে এখান থেকে বল দিয়েছি, এখান থেকে বল দিয়েছি, দিয়ে চেপে ধরে আছে যাতে বইটা না পড়ে। তাহলে প্রত্যেক হাতের চাপের বল যদি এত কেজি ভার হয় এই বই এবং হাতের ঘর্ষণ, তাহলে বইটার ওয়েট কত, নিচের দিকে কাজ করছে এম ইন্টু জি। এখন এখানে তো কেজি ভারী বলা আছে, তাহলে নিচের দিকে কাজ করছে 1 কেজি ওয়েট। আচ্ছা, দুদিকে এই যে ফোর্সটা পড়ছে সেটা 2.5 দুদিক থেকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া কত হবে, 2.5ই হবে কেজি ওয়েট, তাহলে 2.5 কেজি ওয়েট হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো এটা দুটো তলেতে পড়ছে এই বলটা, তাই না? তাহলে এই ঘর্ষণ বলটাকে মানে এই লম্ব প্রতিক্রিয়া, আচ্ছা এর ওজনটা এমন দিকে কাজ করছে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে, দুটো তলে উপরের দিকে কাজ করবে। এখন এই দুটো ঘর্ষণ বল মিলে এই বডিটার ওয়েটটাকে নিচের দিকে ব্যালেন্স করছে, তাহলে 2 ইন্টু ঘর্ষণ বল এফ সমানই 1 কেজি ওয়েট হবে। এবারে এফের ভ্যালু কত, আমরা বলতে পারি যে দেখো লম্ব প্রতিক্রিয়া, হ্যাঁ না, মিউ ইন্টু এন হয় লম্ব প্রতিক্রিয়া এন, তাই তো? তাহলে মিউ ইন্টু এন সমানই এখানে হবে এম ইন্টু জি, তাহলে মিউ এর মান কত হবে, এম জি বাই 2 ইন্টু এন, হ্যাঁ না? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে লম্ব প্রতিক্রিয়াটা এই এনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তাহলে এমজির ভ্যালু কত, 1 কেজি ওয়েট, 2 ইন্টু কত 2.5 কাজ করছে, তাহলে 1/5 মানে 0.2, এটা হবে ঘর্ষণ গুণাঙ্কের মান। ওকে, তাহলে এটা গেল অ্যান্সার। তারপরেরটা দেখো, এটি 5 নিউটন ওজনযুক্ত ব্লক উলম্ব দেয়ালে 12 নিউটন বল দ্বারা চেপা আছে, মানে এখানে 12 নিউটন বল দিচ্ছে একটা উলম্ব দেয়ালেতে, এটাকে চেপে রেখেছি, তাহলে লম্ব প্রতিক্রিয়া এখানে 12 নিউটন কাজ করছে, আর ওজন নিচের দিকে 5 নিউটন কাজ করছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.6, তাহলে ব্লকের উপর দেয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত, দেয়াল কতটা এর উপরে বল দিচ্ছে। বেশ, দেখা যাক কী করে করি। তাহলে এফ ম্যাক্সিমাম কত কাজ করবে, মিউ ইন্টু এন, মিউ ইন্টু এখানে এন মানে লম্ব প্রতিক্রিয়া 12, তাহলে ইন্টু 12, মিউ এর মান কত 0.6 ইন্টু 12, 6×12 7.2 নিউটন, এটাই ম্যাক্সিমাম কাজ করবে। এবারে ব্লকের উপরে
দেয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত? আর একটা কথা বলো, উপরের দিকে তাহলে বলটা কাজ করছে কত? ম্যাক্সিমাম 7.2 নিউটন কাজ করবে, কিন্তু ওয়েট কত? 5 নিউটন। তাহলে 5 নিউটন তো ব্যালেন্স করেই দেবে, তার উপরে এক্সট্রা এই বলটা আছে, তাহলে ব্লক তো স্লিপ করবে না। তাহলে এখন যে ম্যাক্সিমাম ব্লকের উপর দেয়ালে কত প্রযুক্ত বল হবে? না এখানে যত বল পড়ছে সেই বলটা এখানে ব্যালেন্স হবে, কারণ এইটা তো ম্যাক্সিমাম, এতটা পড়তেই হচ্ছে না। তাহলে অ্যান্সার হবে কত? 5 নিউটন লেস দেন 7.2 নিউটন। তাহলে 5 নিউটন বলটা ওর উপরে কাজ করলেই ও আর পড়বে না। যদি বলতো সর্বোচ্চ কত পড়ছে, তাহলেও তো 7.2। ওকে, দেখি এটা কি বলেছে। একটি লিফটের মেঝেতে এম ভরের একটি বস্তু রাখা আছে, বস্তু এবং ঘর্ষণ গুণাঙ্ক মিউ। লিফট অবাধে পতনশীল হলে সীমাস্থ স্থিত ঘর্ষণের মান কত? এটা তো সোজা, আমরা জানি তো। অবাধে পতনশীলের ক্ষেত্রে ওজন কত হয়ে যায়? যে লম্ব প্রতিক্রিয়া থাকে কত হয়ে যায়? m × g+a হয়ে যায়। এবারে আমরা জানি এম ম্যাক্সের ভ্যালু হয় মিউ × n। তাহলে এখানে একটা মিউ × n করে দিলে এম ম্যাক্স হয়ে যাবে। তাহলে মিউ × m × g+a এটা হয়ে যাবে। সীমাস্থ স্থিত ঘর্ষণের বলের মান এটাই হবে, ম্যাক্সিমাম তো। তাহলে এটা হবে অ্যান্সার। 17টা দেখো, 0.1 কেজি ভরের একটি ব্লকের উপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেয়ালের গায়ে চেপে ধরে রাখা আছে। এটি দেয়ালের গায়ে চেপে ধরা আছে, এটা অনুভূমিক বল 5 নিউটন, একটা দেয়ালের গায়ে চেপে ধরা আছে 0.1 কেজি ভর। এটাও সেম, এটা আমি বলবো না, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, এটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। এটা হোমওয়ার্ক দিলাম, এটার করে অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবে। আর যারা নতুন স্টুডেন্টস তাদের জন্য আরেকটা বিশেষ ঘোষণা আছে, তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারো, তাই তো? কিসে হতে পারো না, টেলিগ্রামে হতে পারো। টেলিগ্রামেও আমি পিডিএফ শেয়ার করব। আচ্ছা, আমাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশন আছে সেখানে গিয়েও তোমরা পিডিএফ এবং আমার যে বই লিখেছি আমি নতুন, সেই বইয়ের ফার্স্ট সেমিস্টারের জন্য, বেশি নয় 94 পেজের একটা বই লেখা আছে, সে বইটা তোমরা ডাউনলোড করে পড়তে পারো, কিন্তু তোমাদের উপকারই আসবে। এবং যদি ভালো লেগে থাকে, একটাই তো গরিবের জন্য করতে পারো, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমাকে একটু ধন্য করে দিও, মোটিভেশন মিলবে, নতুন নতুন করে তোমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। দেখো এটুকুন তো আশা করতেই পারি, তাই না? চলো, এটা হোমওয়ার্কে দিলাম। 18টা দেখি কি বলেছে। বলছে মসৃণ অনুভূমিক তলের উপর 7 কেজি ভরে রাখা আছে, ওর মাথার উপর 3 কেজি ভরের একটি ছোট ঘনক রেখে দিয়েছে, ব্যাস। তাহলে 7 কেজি এখানে, 3 কেজি এখানে, এইখানে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু 0.5 দেওয়া আছে, এখানে কিছু নেই, এখানে মসৃণ। ছোট ও বড় ঘনকটির উপর যথাক্রমে যে যে বল প্রয়োগ করলে, ব্লক দুটি বা বল দুটি প্রয়োগ করলে দুটি ঘনক একসাথে চলবে, সেটা বলতে বলেছে, ছোট ঘনকের উপরে বড় ঘনকের উপরে। এটা কিন্তু একটু ঝামেলার আছে। আচ্ছা, এটা দুটোই করা যায়, আমি একটা করে দেবো, একটা তোমরা করবে, হ্যাঁ? যেটা কঠিন সেটা করে দেবো আমি। মানে একসাথে চলবে, মানে কোনো স্লিপ করবে না।
তাহলে দেখো এফ ম্যাক্স কতটা কাজ করছে সেটা দেখে নাও ওখানে, মিউ ইন্টু এম ইন্টু জি। এর মান কত 0.5, এম এর মান কত 3, কেন উপরের ব্লকের জন্য চেষ্টা করছি আমরা, জি এর মান হচ্ছে 10, তাহলে হচ্ছে 15 নিউটন, এটা আছে। তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল ফোর্স দ্যাট দ্য বটম ব্লক ক্যান অ্যাপ্লাই, হ্যাঁ না, আমরা বলতে পারি। মানে আমরা এই নিচেতেতে 15 নিউটন অ্যাপ্লাই করে দিলেই এটা কিন্তু হয়ে যাবে, কেন এই ঘর্ষণ বলটা এখানে ম্যাক্সিমাম, এটা অ্যাপ্লাই করে দিলেই। এইটা আমরা নিচেতে অ্যাপ্লাই করতে যাব না, আচ্ছা আমি একটু ওটা অন্য করে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। বলছে তাহলে এই ব্লকটা এর উপরে এই বলটা ম্যাক্সিমাম দিতে পারে, এর থেকে বেশি দিয়ে দিলে ও পড়ে যাবে। তাহলে দুজনে একসাথে চলতে শুরু করে, দুজনে একটা কমন অ্যাক্সেলারেশন থাকবে। তাহলে দুজনের টোটাল মাস কত, এম প্লাস এম মানে 7 যুক্ত 3 সমান 10 কেজি। ও যাচ্ছে, তাহলে কত ফোর্স পড়বে অ্যাকচুয়ালি, এম প্লাস এম ইন্টু এ, হ্যাঁ না, আমরা বলতে পারি যে এই ছোট বস্তুটার ভর ইন্টু ত্বরণ, সেটা 15 বা মানে যে বলটা এখানে দিতে পারবে তার থেকে সমান বা তার থেকে কম দিলে কোনো সমস্যা নেই। তাহলে ত্বরণটা কত হবে, 15 বাই ছোট বস্তুর মাস 3, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে দিলে ও কিন্তু পড়বে না। তাহলে সেই কন্ডিশনে যে ফোর্সটা পড়বে ওই দুজনের উপরে, এম প্লাস এম 10 ইন্টু 5 সমান 50 নিউটন, কিন্তু করেই দিলাম। তাহলে কি বলতে পারি যে দুটো বস্তুকে একসাথে চলাতে গেলে দুটো বস্তুর মাস, দুটো বস্তুর ত্বরণটা আমরা অলরেডি বার করে নিলাম। ত্বরণটা কোন বস্তুর, উপরটা যদি হয় নিচেটা তো আপনি যাবে, তাই না। তাহলে ওই ত্বরণে ওটা চলতে শুরু করে দিলেই আমার কোনো সমস্যাই নেই, ওর বেশি দেওয়া যাবে না। তাহলে ওই ত্বরণে এই দুটো বস্তুকে একসাথে মুভ করে দিই, তাহলে যে বলটা পড়বে সেই বলটা আমরা ব্লকের উপরে দিতে পারি, এটা ছোটো ব্লকের উপরে দিতে পারি। তাহলে কি হবে, বস্তুটা দুটোই মিলে একসাথে যাবে, হ্যাঁ না। আর নিচেরটা হলে কী হবে, আর নিচেরটার উপরে একটা বল প্রয়োগ করবো, যেখানেও আমরা 85 যদি দিই ওর ত্বরণ ওটাই থাকবে, আর ওই ত্বরণে এটাও মুভ করতে পারবে, তাহলে 50 নিউটন দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। ওকে, বিশাল অঙ্ক করিয়ে দিলাম। এটা 19-এরটা কী বলেছি, বরফের উপর দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, 48 কেজি ভর, 6 কেজি ভর একটি পাথরখণ্ডকে এত বেগে অনুভূমিক দিকে ছুড়লেন। ওই ব্যক্তি এবং বরফের চলঘর্ষণ গুণাঙ্ক এত হলে ব্যক্তি যে দূরত্ব পিছিয়ে যাবেন, এটাও সোজা, কোনো সমস্যাই নেই। তাহলে স্টোন ছোঁড়ার আগে তার একটা মোমেন্টাম যেটা ছিল সেটা স্টোন ছোঁড়ার পরের যে মোমেন্টাম সেটা সমান হতে হবে। তাহলে স্টোন ছুঁড়ে দিয়েছি, হ্যাঁ না, এম ভি বেগে, তাহলে এই পাশটা যদি ভি বেগে যায়, এই পাশটা যদি মনে করো বড় ভি বেগে যায়, তাহলে এই পাশটার ক্ষেত্রে কত হবে, বড় এম বস্তুটা মানে তার ওয়েটটা, এটা মনে করো বড় ভি বেগে যাচ্ছে, তাহলে এটা ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে এখান থেকে ভিটা বার করে নাও, বড় ভিটা বার করে নাও, বড় ভিটা কত হবে, এম ভি বাই বড় এম, এম ভি মানে কত 6,
ভি মানে 4, বড় এম মানে কত 48, তাহলে 24/48 মানে কত 0.5 মিটার পার সেকেন্ড। এই বেগে এটা যাবে পিছনের দিকে। এবারে প্রথমের কাইনেটিক এনার্জি কত, যখন রিসেট হচ্ছে তখন কাইনেটিক হাফ mv², সেটা কত হাফ ইন্টু 48 ইন্টু 0.5 হোল স্কয়ার সমান 6 জুল। তাহলে ফ্রিকশনাল ফোর্স আমরা কত জানি, কি চেয়েছে, যে দূরত্ব পিছিয়ে যাবে সেটা চেয়েছে, তাই না? তাহলে দূরত্ব বার করার জন্য অনেক কিছু কাজ কাঠখড় পুরাতে হবে। এই তো ভি বেরালো, তাহলে ঘর্ষণ বার করি আগে, মিউ ইন্টু এম ইন্টু জি, হ্যাঁ না? মেয়ের মান দেওয়া আছে 0.01, মেয়ের মান দেওয়া আছে 48, জি এর মান দেওয়া আছে 10, এটা কত হবে 4.8 নিউটন। বলছি আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ঘর্ষণ বল ইন্টু ডিস্টেন্স সমানই কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি 6 জুল। এখানে বলের মান কত 4.8, ডি এর মান জানি না, তাহলে ডি কত হবে 6/4.8 1.25 মিটার। এটা অ্যান্সার। চলো এরপরের অঙ্কটা দেখো। এত কেজি ভারের একটি ব্লক এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মিউ দেওয়া আছে এত সেকেন্ডে এতটা গেল। তাহলে ভি জানি, ইউ জানি, টি জানি, এ বেরোবে। তাহলে এর মান এমনি আমরা জানি জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা জানি। আচ্ছা, আর এমনি এর ফর্মুলা কি ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি মাইনাস ইটা বস করাও, 5 মাইনাস 1.5/1, এটা হবে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এর মান। এবারে 3.5, জি এর মান ধরো আমি 10ই বলছি, তাহলে এটা বাই 10 সমান লিখতে পারি সাইন থিটা মাইনাস 0.2 ইন্টু কস থিটা। এবারে সাইন থিটা মাইনাস 0.2 কস থিটা সমান 0.35। এই আকারটা আসার পরে এই মানটা আসার পরে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সাইন থিটা কস থিটা এরকম যদি ফর্মুলা আসে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান যদি সি হয়, তার সমাধান করার একটা নিয়ম আমরা ম্যাথামেটিক্সে শিখেছি। ম্যাথামেটিক্সে শেখার যে নিয়মটা আছে বিভিন্নভাবে করা যায়, আমরা তার একটা পার্ট একটু বলে দিচ্ছি। আমরা এটাকে এরকম করে লিখতে পারি, সাইন থিটা মাইনাস আলফা আকারে লিখতে পারি, যেখানে এখানে একটা ধ্রুবক হবে, এখানে 1 আছে, তো এখানে এটা আছে 1² প্লাস 0.2 এর হোল স্কোয়ার সাইন এটা সমান, এটা এই আকারে লিখলাম, এটা 0.35 জান করে নিলাম, যেখানে আলফাটা হচ্ছে, যেখানে আলফা মানে ট্যান আলফাটা হচ্ছে 0.2। ওকে, তাহলে আলফাটা কত ট্যান ইনভার্স 0.2, তাহলে আলফার ভ্যালুটা বের হবে 11.31 ডিগ্রি। এবারে এই ভ্যালুটা ক্যালকুলেশন করে দেখো, এটা প্রায় বেরোবে 1.019 ইন্টু সাইন থিটা মাইনাস 11.31 ডিগ্রি সমান 0.35। তাহলে সাইন থিটা মাইনাস 11.31 ডিগ্রি সমান বেরোবে 0.35, এটা প্রায় 1। তাহলে থিটার ভ্যালু কত বেরোবে, না থিটা মাইনাস আলফা কত বেরোবে, সরি তাহলে সাইন আবার ভুল লিখে ফেললাম, তাহলে থিটা মাইনাস 11.31 ডিগ্রি কত বেরোবে, সাইন ইনভার্স 0.35
সমান এটার মান বেরোবে প্রায় 20.5 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? 20.5 ডিগ্রি যুক্ত 11.31 ডিগ্রি সমান এটা বেরিয়ে যাবে প্রায় 31.53 ডিগ্রি। এটা বেরোবে অ্যান্সার। কিন্তু এরকম কঠিন কোশ্চেন দেবে না। যা কঠিন অঙ্কটা তোমরা একে সামলাতে গিয়ে, কেন এটা একটা আলাদা ম্যাথামেটিক্স, ঠিক আছে? এটা যে জানবে সেই করতে পারবে অঙ্কটা, নিলে কিন্তু কেউ করতে পারবে না। চলো এর পরের কোশ্চেনে আমরা যাই। একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, অনেকক্ষণ এই কালারে করলাম, পরে অঙ্কতে যাচ্ছি। এর পরের অঙ্ক কি বলেছে দেখো তো। নততলের নতিকোণ দেওয়া আছে 45 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তল বরাবর স্বাধীনভাবে নিচে নামলে একটি বস্তুর ত্বরণ কত হবে? এটা সোজা। দেখো আমরা জানি ফর্মুলা এ সমান জি সাইন থিটা মাইনাস মিউ ইন্টু জি কস থিটা। থিটা দেয়া আছে, জি দেয়া আছে, মিউ দেয়া আছে, এ বার করতে বলেছে। তাহলে মান পুট করে দাও। দেখো জি 1/√2 মাইনাস মিউ জি 1/√2, তাহলে লিখতে পারি g/√2 ইন্টু 1 মাইনাস মিউ। জি মানে কত দেবো আমরা? আচ্ছা 1/√2 একটা ভ্যালু হয় জানো কি, 0.707 ইন্টু, আমি এখানে জি এর ভ্যালু কত ধরবো? 9.80 দিয়েছি, এখন ধরার তো কিছু জায়গায় নেই। 1 মাইনাস মিউ, মিউ মানে 0.5, তাহলে এটা গুণ করে দিলে কত হবে? 0.707 ইন্টু 9.8 ইন্টু 0.5। এটা ক্যালকুলেশন করলে যা বেরোবে তারই মান হচ্ছে এটা। এটা বেরোবে প্রায় ধরে নাও এটা 4.5, তার সাথে একটু ছোটো হবে, 3.5-এর কাছাকাছি ভ্যালু হবে, 3.46 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা ভালো অঙ্ক, খুব ইজি অঙ্ক। 22-এরটা দেখো কি বলেছে। না বলছে নতি দেওয়া আছে, g/4 ত্বরণে নিচে নামছে, গতি ও ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে? এটাও সোজা। এ সমান কত জানি? জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। তাহলে থিটা দেয়া আছে, থিটা এখানে 30 ডিগ্রি, দেয়া আছে g/4 চেয়েছে। তাহলে এক কাজ করো, g/4 সমান জি কমন নিয়ে নাও, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। জি কেটে গেল, 1/4 সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ, মিউটাই তো বার করতে দিচ্ছে, মিউ কস 30 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 0.5 মাইনাস মিউ কস 30 ডিগ্রির ভ্যালু কত বলো দেখিনি? √3/2 মানে 0.866। এগুলো মনে রাখতে হবে। তাহলে এবারে ক্যালকুলেশন করে দাও, এটা এই পাশকে নিয়ে এসো, এটা দিয়ে ভাগ করে দিবে। তাহলে কাজ করো, 0.866 ইন্টু মিউ সমান 0.5 বিয়োগ 0.25, হ্যাঁ না? তাহলে কত হবে? 0.25। মিউ সমান কত হবে? 0.25/0.866 সমান এটা বেরিয়ে যাবে 0.288। মিউয়ের মানটা বেরিয়ে গেল। 23-এরটা কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন। ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেয়া আছে, তলটি নতি যত হলে ওর উপরে অবস্থিত বস্তু পিছলে যার উপক্রম করবে, কিছুই না, মিউ সমান ট্যান থিটা। মিউ মানে √3, তাহলে √3 সমান ট্যান থিটা, ট্যান থিটার মান √3 মানে থিটা সমান কত? 60 ডিগ্রি। এটা আবার কোনো অঙ্ক? 24-এরটা দেখো কি বলেছে।
এটি ব্লক, এটি অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে। ব্লক এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এটা 0.4। হ্যাঁ, যদি ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল এত হয় তাহলে কেজি এককে ব্লকের ওজন কত হবে? কিছু না, এফ সমান কত জানি, মিউ ইন্টু এন, আর এন সমান কত জানি, নততল বরাবর mg cos থিটা, তাই তো? তাহলে আমাকে বলো এফ সমান কত হবে? মিউ mg cos থিটা। মিউ এর মান দেওয়া আছে 10, এই এফ এর মান দেওয়া আছে 10, মিউ এর মান 0.4, এম এর মান দেওয়া আছে কত? না, এমই তো চেয়েছে। আচ্ছা, এমই চেয়েছে। জি তো জি এর মান জি আমি রাখছি, যে আচ্ছা কেটে দিচ্ছিল, কেটে দিয়ে আমি 10 করে দিচ্ছি, ভালো হবে সব থেকে। কস কত? থিটাটা কত? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মানে এই তো জানলাম, √3/2। এর ক্যালকুলেশন করে এম এর ভ্যালু কত হবে? 10 আপন করার দরকার নেই, 10 তো কেটে গেল। 2/√3 ইন্টু 0.4, এটা করলে হবে 2.89 কেজি, এরকম ভাড়াবে। ওকে, তাহলে এম এর মানটা বেরিয়ে গেল কেজি এককে। বেশি বলেছি, থিটা অতিকোণ বিশিষ্ট নতল বরাবর সমবেগে চলছে। বস্তুটিকে ওই তল বরাবর উপরের দিকে ইউবেগে প্রক্ষেপ করলে বস্তুটি নতল বরাবর যতটা দূরত্ব পর্যন্ত উঠবে। নততলে আছে, নততল বরাবর ইউবেগে ছুড়ে দিলাম, যত দূর পর্যন্ত উঠবে, মানে এখানে ভি সমান 0, যত দূর উঠে থেমে যাবে। এটা তো সোজা। উপরের দিকে ওঠার সময় কী ফর্মুলা জানি? জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ভি স্কয়ার সমান কিউ জানি, স্কোয়ার মাইনাস 2fs, 2s। ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে কত? ইউ। তাহলে এর সমান কত হবে? u²/2 ইন্টু এ। তাহলে এর মানটা কত হবে? u²/2s সমানই জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তো এর সমান কত হবে? u²/2g সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এটাই নির্ণয় ফর্মুলা। 26 অঙ্কটা করো। মসৃণ আয়তন অতিকোণ বিশিষ্ট নতল বরাবর একটি বস্তু যে সময় লাগে 45 ডিগ্রি অতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ নতল বরাবর নামতে তার n গুণ বেশি সময় লাগে। বেশ, কোনো সময় না, মনে করে নিচ্ছি প্রথমে সময় লাগে t1, দ্বিতীয়বারে সময় লাগে t2 সমান তাহলে n টাইমস অফ t1। থিটা বলে দিয়ে আছে 45 ডিগ্রি, তাহলে মিউটা তোমাকে চেয়েছে, কিছুই নয়। এটা ধরে নিতে হবে প্রতিটা ইনক্লাইন প্লেনের যে লেন্থটা না, সেটা এস সমান। তাহলে এ সমান কত হবে? জি সাইন থিটা প্রথমের ক্ষেত্রে। তাহলে প্রথমের ক্ষেত্রে এস সমান কত হবে? হাফ a1 ইন্টু t1² সমান হাফ জি সাইন থিটা ইন্টু t1²। দ্বিতীয় ক্ষেত্রে এ2 কত যখন অমসৃণ তলেতে থাকবে? জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে তখন এস কত হবে? হাফ a2 ইন্টু t2²। তাহলে হাফ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু t2² মানে n t1 হোল স্কোয়ার। এই দুটো দূরত্ব সমান, তাহলে এটা 2 নম্বরের রেস, এটা 1 নম্বরের রেস। এই দুটো তুলনা করে দাও। এই দুটো তুলনা করলে কী পাওয়া যায় বলো দেখিনি? হাফ জি t1², এটা তো শেষ, আমি দেখাচ্ছি। হাফ জি, এখানে t1² আর এখানে t1², এটা তো খতম হয়ে যাবে দুদিকে। তাহলে কত পড়ে থাকবে? এখানে সাইন থিটা আর এ পাশে কত পড়ে থাকবে? n²
ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবারে থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি বলা আছে, পুট করে দাও। তাহলে 1/√2 সমান n স্কোয়ার ইন্টু 1/√2 মাইনাস মিউ ইন্টু 1/√2। 1/√2 খতম। তাহলে 1 সমান n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু 1 মাইনাস মিউ, অতএব মিউ সমান কত হবে? 1 মাইনাস 1/n স্কোয়ার। এটাই আমার নির্ণয় সমাধান। 27 দেখো কি বলেছে। এটি বস্তুকে নতল বরফ উপরের দিকে তুলতে যে সর্বনিম্ন বলের প্রয়োজন হয় তা বস্তুকে নতল বরফ উপরের দিকে তুলতে যে তার 3 গুণ। বস্তু এবং নততলের মধ্যেকার ঘর্ষণ বল মিউ হয়, তাই নততলের কোণ কত? এটাও সিম্পল। মনে করো প্রথম ক্ষেত্রে বল লাগবে F1, সেটা তাহলে কত হবে? mg সাইন থিটা প্লাস মিউ কস থিটা। দ্বিতীয় ক্ষেত্রে বল কত হবে? mg সাইন থিটা প্লাস মিউ কস থিটা। F2 বলা আছে 3 of F1, মান পুট করে দাও। mg কেটে যাবে, তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা সমান 3 ইন্টু, আচ্ছা একটা নিচের দিকে নামতে, এটা নিচে নামাতে, না 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 ঠিকই আছে। সর্বনিম্ন উপরে তুলতে যে বলের প্রয়োজন হয় এটা স্থির রাখতে হবে, এটা স্থির রাখতে যে বলের প্রয়োজন হয় তার 3 গুণ লাগবে। তাহলে F1 সমান এটা হয়ে যাবে। তাহলে প্রথমেরটা হবে মাইনাস, তারপরটা প্লাস, তাহলে মাইনাস মিউ কস থিটা। অতএব এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, সাইন থিটা আমি এটা পেয়ে যাবো 2 সাইন থিটা সমান 4 মিউ কস থিটা, বা ট্যান থিটা সমান পেয়ে যাব হাফ ট্যান থিটা সমান পেয়ে যাব মিউ। এটাই আমার অ্যান্সার, ঘর্ষণ গুণাঙ্কের মান। 60 কেজি ভরের একটি বস্তুকে 30 নতুন রাখা আছে, নতল বরাবর নিচের দিকে লোক দিয়ে এত হলে ঘর্ষণ গুণাঙ্কের মান কত? এটাও কোনো সমস্যা নেই, এটাও সোজা। ওয়েট নিচের দিকে কত হবে? mg সাইন থিটা। তাহলে এফ সমান কত হবে? মিউ ইন্টু এন, আর এন এর মান কত জানি? mg কস থিটা। তাহলে মিউ mg কস থিটা, আর মিউ সমান আমরা জানি ট্যান থিটা, অলরেডি এই দুটো থেকে পাওয়া যায়। তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা কত বলা আছে? তাহলে মিউটা কত হবে? এফ বাই mg কস থিটা। এফ এর বাই কত দেওয়া আছে? লব্ধি বল। এই তো 30 ডিগ্রি কোণ, 60 কেজি ভারের বস্তু, লব্ধি বল এটা। এটা দেওয়া আছে কত? 0.1764, এটা দেওয়া আছে। বেশ,
তাহলে এখান থেকে থিটার মানটা পুট করে দিয়ে এম জানি, জি জানি। আচ্ছা, একটু আমি তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। এম জানি, জি জানি, এটা পুট করে থিটা জানি, পুট করে দিলে এখান থেকে এফটা বেরিয়ে চলে আসবে। আর এই এফটা বের করে এখানে পুট করলে মিউটা বেরিয়ে চলে আসবে। এস অন্য একটা মান বেরোবে। সেটা তোমরা করে আমাকে এটা জানাবে, কেন আমার একটু তাড়া আছে, একটু চলে যাচ্ছি ইমিডিয়েট, হ্যাঁ না। আচ্ছা, 29 দেখি, কোনো নততলের উপর বস্তু রাখা, নতলের অনুভূমিক তলে 30 ডিগ্রি রাখলে চলতে শুরু করে, 50 ডিগ্রি রাখলে ত্বরণ করতে হবে। কিছু না, এটা সোজা অঙ্ক, এটা করে দিচ্ছি। দেখো ট্যান থিটা মানে মিউ এস সমান ট্যান 30 ডিগ্রি, এটা একটা হবে। তাহলে মিউ সমান কত হবে? 1/√3। 1/√3 মানে কত জানো? 0.57 সামথিং। এবারে কি বলেছে? 45 চলতে শুরু করে, তাহলে তখন চলতে শুরু করে ত্বরণ কত? এ সমান জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবারে জি এর মান তুমি জানো, বস করে দাও। 9.8 সাইন থিটা মানে কত? 45 ডিগ্রি। মিউ এর মান তো বার করছে 0.57, কস থিটার মান কত? সাইন কস 45 ডিগ্রি। মান পুট করে দিবে, মান বেরিয়ে যাবে, উত্তর বেরোবে 2.93 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনুভূমিক তলে রাখা একটি ব্লকের উপর থিটা কোণে একটি বলের, অনুভূমিক তলে রাখা একটি ব্লককে উলম্বের সঙ্গে থিটা কোণে। আচ্ছা দেখো, এরপরে আমাদের 30-এর অঙ্ক। 30টা কী বলেছি? অনুভূমিক তলে রাখা একটি ব্লকের উলম্বের সঙ্গে থিটা কোণ করে বল দেখাচ্ছে। তাহলে একটা ব্লক রেখেছি এখানে, ব্লকটাতে উলম্বের সাথে থিটা কোণ করে ফোর্স দিচ্ছি। বেশ, যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তবে ব্লকটি ঠেলতে ঠিক সচল রাখতে প্রয়োজনীয় বলের মান কত হয়? এটা কন্ডিশন দিয়ে দিয়েছি, এই কন্ডিশন দেখা যাক কী হয়। দেখো তাহলে এমনি বল, এমনি থিটা হলে এটা থিটা, তাহলে এফ এমনি, এফের একটা উপাংশ এ পাশে থাকবে এফ কস থিটা, এটা উপরে তবে এমনি এফ সাইন থিটা। এবার এই ওজন কাজ করছে এমনের দিকে, নিচের দিকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া এন সমান কত হবে? এম জি প্লাস এফ কস থিটা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বলটা ওকে দিয়ে অ্যাকচুয়ালি কাজ করে, যে বলটা ওকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই বলটা কত? মানে প্রযুক্ত বল, অ্যাকচুয়ালি প্রযুক্ত বল কত? এফ সাইন থিটা। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া কত? এন সমান কত? এমনি দিকে এম জি, এমনি দিকে এফ কস থিটা, তাহলে এই দুটোর ব্যালেন্সে কাজ করবে কস থিটা। মিউ চেয়েছে, মিউ সমান কত? এফ বাই এন। এফ এর মান কত? যে বলটা অ্যাকচুয়ালি এখানে পড়ছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এন কত? এটা এম জি প্লাস এফ কস থিটা, এটা। বেশ, তাহলে এখান থেকে কাজ করো, এখান থেকে আমাদের কী বার করতে হবে? এফের মানটা বার করতে হবে। তাহলে এফ ইন্টু সাইন থিটা মাইনাস, এটা এ পাশে গেলে এটা গুণ হবে, এটা গুণ হবে, মাইনাস মিউ কস থিটা সমান মিউ এম জি। অর্থাৎ এফ সমান কত? মিউ এম জি বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এর কন্ডিশনটা এটা দিয়েছে, এই যে ট্যান থিটা লেস দেন মিউ। দেখো এটাকে কস থিটা যদি ভাগ করে দিই কী হবে বলো দেখিনি? মিউ এম জি কস থিটা বাই ট্যান থিটা মাইনাস মিউ। তাহলে এই কন্ডিশনটা কখন হবে? যখন মিউ ট্যান থিটার থেকে বেশি, তখন চেয়েছে। দেখো এখন তো এটা মাইনাস হয়ে যাবে মিউ ট্যান থিটা থেকে বেশি হলে, হ্যাঁ না? তাহলে কী হচ্ছে? মিউ ট্যান থিটা থেকে বেশি হলে এই কাজটা করতে গেলেই দুটো জিনিস হবে। একটা দেখো, আমরা এটাকে এরকম করতে পারি, আমি বলে দিচ্ছি। দেখো যে এভাবে তো রাখলাম,
আমরা একটা কাজ করতে পারি, মাইনাস হয়ে যাবে। এই কন্ডিশনে যখন এটা মিউ ট্যান থিটার থেকে বেশি হয়ে যাবে তখন গতির সৃষ্টি হবেই না, তাই না? এটা আর বেশি ভাঙছি না আমি, এটা গতির সৃষ্টি হবেই না। তাহলে এই কন্ডিশনে এটা কোনো ফোর্সই লাগবে না, নেগেটিভ ফোর্স পড়ে যাবে। তাহলে একমাত্র ট্যান থিটা মিউয়ের থেকে বেশি হতে হবে, এই কন্ডিশনে হবে ফোর্স পড়ে। বুঝলো? মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাবে না। মানে ট্যান থিটা মিউয়ের থেকে বেশি হলে এটা সম্ভব হবে। মিউ সমান ট্যান থিটা হয় ম্যাক্সিমাম, তার থেকে বেশি হলে গতি সৃষ্টি করা সম্ভবই নয়, মানে কখনোই চলবে না। এটাই অ্যাকচুয়ালি ঘটনা, জাস্ট একটু মজার অঙ্ক আর কি। তাহলে কী বলেছে দেখো, 31 অঙ্ক। অনুভূমিকের সঙ্গে থিটা কোণে আনত একটি নততলের উপর একটা 2 কেজি ভরের বস্তু রাখা আছে। ব্লক এবং নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.7। নততল বরাবর যত বল প্রয়োগ করলে ব্লকটি নততল বরাবর ত্বরণহীনভাবে উপরে উঠবে। মানে উপরে ওঠার জন্য আমাদের কিছু লাগবে, কীর্তিকলাপ করতে বলে, তাহলে সেটা করি। তাহলে সেটা করার জন্য আমাদেরকে জানি উপরের দিকে ওঠার জন্য আমাদের যে বল লাগে সেটা আমরা জানি, কিন্তু mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা, বা এখানে আমরা mg কমন নিয়ে নিতে পারি, sin থিটা প্লাস মিউ cos থিটা। এখন জি এর মান 9.8 আর sin থিটা আর cos থিটার ভ্যালু বার করে নিচ্ছি আমরা। sin 30 cos 30 কাছে 0.866 এটা বেরোবে, cos 30 sin 30 মানে 0.5 বেরোবে, আর জি এর মান 9.8 বেরোবে, তাই তো? তাহলে এফের মানটা এখানে পুট করলে পাওয়া যাবে। পুট করে দিচ্ছি, এই মানগুলো পুট করে দিচ্ছি। পুট করে দিলে যেটা পাওয়া যাবে 21.67 নিউটন পাওয়া যাবে। হয়ে গেল। আমি এগুলো পুট করলাম না, তোমরা পুট করলে এটাই পাওয়া যাবে। এর বলছে একটি পতঙ্গ একটি অর্ধগোলকের তল বরাবর খুব ধীরে ধীরে 1 মিটার উপরে উঠছে, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে পতঙ্গ এবং অর্ধগোলকের ঘর্ষণ গুণাঙ্ক কত? এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমাকে অবাস্তব মনে হচ্ছে। কেন তুমি বলো, একটা যদি অর্ধগোলক এটা হয়, তার ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, তার পরিধি কখনো 1 মিটারের কাছাকাছি হবে? জীবনে হবে না। তাহলে প্রশ্নটা দেখুন, আমার ডাউট আছে। হ্যাঁ, যদি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলতো, 5 মিটার বলতো, তাহলে হয়তো ভেবে দেখা যেত। এই প্রশ্নটা একটা ওই জন্য ডাউট লাগছে। তবে আমরা পতঙ্গ উঠছে কোনো অর্ধগোলকে আমরা এক্ষুনি করবো একটা অঙ্ক। হ্যাঁ, এটা আমরা জেনে ছেড়ে রাখলাম, এটা করি। এটা একটা খুব ভালো অঙ্ক। যেটি ট্রাকের পিছনের পাল্লা খোলা, মানে এই ট্রাক একটা খুলে রেখেছে, বেশ, পিছনটা খোলা আছে। পিছনের পাল্লা থেকে 4 মিটার দূরে, মনে করে নিচ্ছি এটা 4 মিটার, একটা বস্তুকে এখানে রেখেছি, 20 কেজি ভরের বস্তু। মিউ দেয়া আছে, জিও দেয়া আছে। ট্রাকটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সোজা রাস্তা দিকে চলতে শুরু করলো। এ বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রাথমিক বেগ ইউ সমান 0। যে দূরত্বে বাক্সটি গড়িয়ে পড়বে শুরুর স্থান থেকে, যে দূরত্বে বাক্সটি গড়িয়ে পড়বে, শুরুর স্থান মানে এখান থেকে বলেছে, কত দূরত্বে বাক্সটি গড়িয়ে পড়বে সেটা আমাদেরকে চেক করতে হবে। দেখি চেক করি। তাহলে বলো তো, আমরা যখন এই অঙ্ক করতে যাবো আমাদেরকে বলেছিলাম আমাদেরকে ট্রাকে যে বসে পড়তে হবে, তবে সিউডো ফোর্সটা কত লাগছে সেটা পাওয়া যাবে। সেটা ফোর্সটা কত পাওয়া যাবে, মানে এফটা কত হবে, মিউ ইন্টু জি পাওয়া যাবে, ত্বরণটা যেটা, সেটা সিউডো অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। তাহলে ঘর্ষণ গুণ 0.15 10, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সিউডো ত্বরণ সৃষ্টি হবে। কিন্তু যাচ্ছে মালটা কততে, সরি, যাচ্ছে কততে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর দিকে এর কত হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড।
মানে মানে এটা বলতে চাইছি সর্বোচ্চ 1.5 মিটার পার ত্বরণটা সহ্য করতে পারবে। তাহলে এবার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, মানে পিছনে সরে যেতে থাকবে। বেশ, তাহলে আপেক্ষিক ত্বরণ কত হবে? এই রিলেটিভ 2 - 1.5 সমান 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে তখন কতটা পথের সে কাজ করবে? 4 মিটারের পথের সে কাজ করবে। তাহলে 4 মিটারের পথের জন্য এর সমান হাফ এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার। এই ঘটনাতে ঘটবে, মানে তার যেতে সময়টা কত লাগবে সেটা বার করে নিই আমরা। তাহলে 4 সমান কত হবে? হাফ ইন্টু 0.5 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি সমান কত হবে? এটা হবে 16√, মানে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড সময় ধরে ঘটনাটা ঘটবে। তাহলে 4 সেকেন্ডে কত দূর এগোবে সেটা চেক করে নিলে হবে। তাহলে এস ট্রাকের কত হবে? হাফ এটি স্কোয়ার। হাফ ট্রাকের ত্বরণ কত? এ, মানে 2, 16 এদিকে কেটে গেল। তাহলে 16 মিটার এগিয়ে গেলে চলতে শুরু করে যাবে, মানে এটা ব্যাক করে। আচ্ছা, শুরু থেকে বলেছে, তাহলে শুরু থেকে 16 মিটার সে যদি চলতে শুরু করে, আমি শুরু থেকে বলতে এখানে বলিনি ধার থেকে, হ্যাঁ শুরু থেকে বলতে এখান থেকে এখানে দাঁড়িয়েছে, তো এখান থেকে শুরু থেকে 16 মিটার চললেই ওটা চলতে শুরু করে দেবে পিছনে থেকে। খুব সুন্দর অঙ্ক। এবারে বলছি ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে মিউ। আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ভিতর একটি বস্তু কণা, আচ্ছা আর ব্যাসার্ধের একটা ফাঁপা গোলকে কী করেছি, এটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারবে। মানে এবারে এই তোমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এবারে একে উপর দিয়ে তুলতে হবে। তাহলে সে তুলতে গেলে কী করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তার জন্য আমরা কাজ করতে পারি, এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, হ্যাঁ এর একটা ভ্যালু আছে। দেখো এটা বলছে ঘর্ষণ গুণাঙ্ক এত না, এটা ভিতরের তলে না, ভিতরে গোলকের ভিতরে বস্তু কণা, মানে এখান থেকে ধরো উঠবে। তাহলে আমি একটা যদি কালি চেঞ্জ করে নিই সব থেকে ভালো হবে। এটা যে কোনো একটা কালি নিচ্ছি, ব্ল্যাক নিয়ে নিচ্ছি। মনে করো এখান থেকে সেটা আমি এতটা পর্যন্ত উঠতে পেরেছি, আমি কথাই বলছি। তাহলে এই অবস্থায় রেডিয়াস হচ্ছে এটা ওটা রেডিয়াস। তাহলে এখান থেকে কতটা হাইট এসে উপরে আছে? এখান থেকে মনে করে নিচ্ছি এটা এই হাইটে আছে, এটা পুরোটা আর। তাহলে এইটুকুনটা কত? আর মাইনাস এইচ, এটা আর। বেশ, তাহলে এই অবস্থায় এখানে পতঙ্গ বা বস্তুগুলো দাঁড়িয়েছে মনে করো। তাহলে ঘর্ষণ বল কোন দিকে আছে? উপরের দিকে। ঘর্ষণ মানে মিউ ইন্টু আর হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ওজন কোন দিকে কাজ করছে? এপাশে এমজি। এটা যদি থিটা হতো, এটা কত হবে? এমজি কস থিটা, মানে এটাও থিটা। সাইন থিটা কোন দিকে হবে? এমজি সাইন থিটাটা এমনি হবে, এমনি হবে। তাহলে এফএসটা কত কাজ করবে বলো? মিউ ইন্টু আর। মিউ এর মান কত? 1/√3। আর এর মান কত? আর হচ্ছে এমজি কস থিটা। এই যে, হ্যাঁ এটা অমন দিকে কাজ করবে। তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে হবে? আর উপরের দিকে, হ্যাঁ না? তাহলে আর হচ্ছে উপরের দিকে। তাহলে আর মানে কত? এমজি কস থিটা। থিটা তো আমরা জানি থিটা আকারেই রাখি। তাহলে এমজি সাইন থিটা বলটা মিউ আর এর সাথে সমান করে দিলেই, মানে এফএস এর সাথে সমান হয়ে গেলেই ওটা স্থির থেকে যাবে। তাহলে ট্যান থিটা সমান কত বেরোবে? 1/√3
এখান থেকে কেটে কুটে, হ্যাঁ না, মানে থিটাটা হয়ে যাবে 30 ডিগ্রি। থিটাটা এখান থেকে পেয়ে গেলাম। এবারে দেখো দেখিনি, এটা আর মাইনাস এইচ আমরা এই বলে দেখেছি, আর মাইনাস এইচ বাই আর, ভূমি বাই অতিভুজ। এটা ভূমি, এটা থিটা যেহেতু হয়, এটা ভূমি বাই অতিভুজ। আর এটা মানে কস থিটা, মানে কস 30 ডিগ্রি। তাহলে বলো এটাকে 1 মাইনাস এইচ বাই আর করতে পারি। কস 30 ডিগ্রি মানে কত, √3/2, বা এইচ বাই আর সমান কত, 1 মাইনাস √3/2। তো এইচ সমান কত, আর ইন্টু 1 মাইনাস √3/2 সমান 0.134 ইন্টু আর। এইটা বেরোবে কতটা উচ্চতা উঠতে পারবে যদি মিউয়ের মান ওরকম থাকে, মানে যদি থিটা 30 ডিগ্রিতে থাকে। আর যদি কোনো জেনারেল কোনো ভ্যালু দিয়ে দিত, কোনো পিমড়ে উঠছে, হ্যাঁ না, কতটা উঠবে দেখো, ওরই মতো একটা অঙ্ক আমি এই 35 পরে বলছি, 36 যাব। এখানে ঘর্ষণ অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমরা ওই অঙ্কটা দিন, এই অঙ্কটা অফলাইন করিয়ে দিয়েছি। তাহলে যদি এমনি উঠতো যে কোনো ইয়েতে, সেটা কীরকম হতো, সেটা একটা এরকম ফর্মুলা পাওয়া যেত, এইচ সমান 1/5 ইন্টু আর। হ্যাঁ না, যদি মিউটা হচ্ছে 0.75, এরকম একটা অঙ্ক, এটা দিয়ে একটা করে দিলাম, এটা মনে রাখবে। আর মিউটা যদি 1/√3 হয় তাহলে হবে এটা। সেম অঙ্ক করতে পারবে এবারে। আচ্ছা, এবারে আমাদের ওরই মতো আগে 36 করে নিই, তারপরে সিকলটা করে ছেড়ে দেবো। আচ্ছা, আর নেই, এইটা কটা কথা অঙ্ক। দেখো, অর্ধগোলকের বাড়ি ভিতরে, আবার অর্ধগোলক, তাহলে আঁকি একটা অর্ধগোলক। অর্ধগোলকের বাটির ভিতরে তলবে একটা পতঙ্গ ধীরে ধীরে উড়ে উঠছে, মনে করে এতটা উঠলো, সেম কন্ডিশন, এমনি আর, এমনি এমজি কস থিটা, এমনি এমজি, এমনি মিউ ইন্টু আর, এফটা এমনি এমজি সাইন থিটা। বলছে পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ, তাহলে ট্যান থিটা সমান এখানে মিউ, মানে 1/3। ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি। এটা থিটা, লম্ব কত এটা, ভূমি কত এটা। লম্ব মনে করে নিচ্ছি যে কোনো একটা আমরা, কোনটা ধরবো, তাহলে ট্যান থিটা সমান 1/μ। সমস্ত পতঙ্গের সর্বোচ্চ অবস্থান এবং অর্ধগোলকের কেন্দ্রে সংযোগকারী রেখা এবং উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ পদার্থ কোন সম্পর্কটি সত্য। এখানে সম্পর্ক ট্যান থিটা সমান 1/μ মানে কত, কট থিটা সমান কত হবে, 3 হবে। এটাই অ্যান্সার, আর কিছু ভাবারই দরকার নেই। এই যদি অনুভূমিক বাই উলম্ব করো তাহলে একটা ডেটা পাওয়া যাবে, হ্যাঁ, অনুভূমিক অংশ বাই উলম্ব অংশ, মানে এটা ধরো এইচ, এটা এইচ মাইনাস, এটা আর মাইনাস এইচ, এটা আর, এটা যদি করতে চাই আর কি, হ্যাঁ না, তাহলে একটা সম্পর্ক পাওয়া যাবে। এটা সমান এটা হলেই, এটা তো সীমাস্থ ঘর্ষণের মানে না, তাহলে সীমাস্থ ঘর্ষণের এই কন্ডিশনেই উলম্ব রেখার সাথে কোনটা যদি এটা আলফা হয় তাহলে এটা আলফা হতো, এটা আলফা বলে দিয়েছি, তাহলে কট আলফা সমান 3, এই কন্ডিশনটা একটা সত্য। এটা 35 করো, এটা অমসৃণ টেবিলে আছে, এটা টেবিলে, একটা অমসৃণ টেবিলে আছে, ঠিক আছে, এল দিয়ে রেখে 1/n অংশ টেবিলের অংশ থেকে ঝুলছে, তাহলে কতটা উপরে আছে, এতটা উপরে আছে। যদি শিকলটি ঠিক পড়ে যাবার উপক্রম করে তাহলে কী হবে বলো, তাহলে আর ইউনিট লেন্থের মাসটা আমি ধরে নেব এম। তাহলে বলো নিচের অংশের মাস কত হবে, 1/n ইন্টু এল ইন্টু এমজি, ওয়েট নিচে দিয়ে কাজ করবে, হ্যাঁ না, তাহলে এটাই উপরে দিয়ে কাজ করছে। আচ্ছা, এইখানের অংশটা কতটা ওয়েট কাজ করছে সেটা করো, সেটা হচ্ছে এম ইন্টু এল মাইনাস 1/n ইন্টু এল ইন্টু জি, হ্যাঁ না,
আর এটারই লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, এটাই লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, লম্ব প্রতিক্রিয়া তাহলে আর সমান এটা, বা মিউ সমান এটা, এন সমান এটা, যা একটা লিখতে পারি, এন সমান এটা। তাহলে মিউ ইন্টু এন করে দিলে ঘর্ষণ বলটা পেয়ে যাব, তাই তো? তাহলে এই ঘর্ষণ বলটা এই পাশে কাজ করছে, এইটা এই ওজনের সাথে ব্যালেন্স হয়ে গেলেই ঠিক থাকবে, যাতে যদি অল্প থেকে বেশি তাহলে পড়ে যাবে। তাহলে এফ সমান 1/n ইন্টু এল ইন্টু এমজি। তাহলে মিউ এনের মানটা বস করে দাও, মিউ ইন্টু এম ইন্টু এল মাইনাস 1/n ইন্টু এল ইন্টু জি সমান 1/n ইন্টু এল ইন্টু এম ইন্টু জি। এম ইন্টু জি কেটে গেল, মিউ ইন্টু এল মাইনাস এল বাই এন সমান 1/l/n। আচ্ছা, এখান থেকে কাজ করতে পারি, মিউ এলটা কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস 1/n ইন্টু 1/n। তোমাকে কী চেয়েছে? মিউয়ের মানটা চেয়েছে, তো মিউটা চেয়েছে, মিউটা কত হবে তাহলে? 1/n বাই 1/1 মাইনাস n। তাহলে n লসাগু হলে 1/n মাইনাস 1। হয়ে গেল। এটা অ্যান্সার। তাহলে মিউটা কত হবে? 1/n মাইনাস 1 করে দিলাম সব। এতক্ষণ সময় দিয়ে ধৈর্য ধরে কষার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করো, এবং কমেন্টে যে প্রশ্নগুলো করলাম সেগুলো উত্তর জানিও, এবং যদি ভালো লেগে থাকে অন্যদেরকে শেয়ার করো। ওকে, এটুকুই বলা। চলো, পরে নেক্সট ভিডিওতে আমরা আবার মিলছি একসাথে। থ্যাংক ইউ।